আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আজকে কথা বলবো বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যার নাম হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। আপনারা অনেকেই এই রোগে আক্রান্ত, অনেকেই এই রোগে হয়তো মারাও গিয়েছে, এবং যেটা মনে হচ্ছে আজ থেকে কয়েক বছর পর এই রোগীর সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। এর কারণ আপনারা নিজেরাই। তো এই যে ফ্যাটি লিভার ডিজিজ, এই জিনিসটা আসলে মূলত কি সেটা বুঝতে হবে। এই ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে আপনার লিভারে বা আপনার যকৃতে বেশি পরিমাণে লিপিড বা ফ্যাট জমা হওয়া। তো এটা অনেক কারণে হতে পারে, এবং যখনই এই অতিরিক্ত পরিমাণ চর্বি আপনার লিভারে জমা হবে তখন আপনার লিভার ঠিক মতো কাজ করতে পারবে না। এখানে ইনফ্লামেশন হবে, এখান থেকে লিভার সিরোসিস হবে, একটা সময় হেপাটোসেলুলার কার্সিনোমা অর্থাৎ আপনার লিভারে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, এবং সেই মুহূর্তে আপনি হয়তো মারাও যেতে পারেন। সো আমরা কথা বলছি বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, আপনাদের অবশ্যই মনোযোগ সহকারে শোনা জরুরি। প্রথমত, এই ফ্যাটি লিভার ডিজিজ অনেকগুলো কারণ হয়ে থাকলেও এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়া। ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কীভাবে ফ্যাটি লিভার ডিজিজ হয় আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সটা কীভাবে হয় সেটা আমাদের জানতেই হবে। আপনি যখন প্রচুর পরিমাণে আপনার প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট খাচ্ছেন, অনেক বেশি চিনি খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, নানান ধরনের প্রসেস ফুড খাচ্ছেন, পিজা বার্গার সমোসা থেকে শুরু করে আপনি নানান ধরনের হ্যাং আউট করে অনেক ধরনের প্রসেস ফুড, আপনি কোক ফান্টা থেকে শুরু করে বিভিন্ন জুস অনেক কিছু খাচ্ছেন, আলটিমেটলি এই খাবারগুলো একটা প্রসেস ফুড, এবং এর মধ্যে বেশ কেমিক্যাল থাকে, এবং এগুলো আমাদের লিভারকে আস্তে আস্তে ইনফ্লাম করে ফেলে। হ্যাঁ, ইনফ্লামেশন হয়ে আমাদের লিভারে নানান ধরনের সমস্যা করে ফেলে, এবং যখনই আপনি এক্সেস পরিমাণ কার্বোহাইড্রেট বা গ্লুকোজ খেয়ে বেড়াচ্ছেন তখনই এই গ্লুকোজটা কী হয়, আমাদের রক্তে আসে। এই রক্তে যখন গ্লুকোজটা আসে তখন কী হয়, আমাদের ইনসুলিন রিলিজ হয় প্যানক্রিয়াস থেকে। এই ইনসুলিনের কাজ হচ্ছে বডিতে এই গ্লুকোজটাকে কমিয়ে ফেলা, ব্লাড গ্লুকোজ লেভেলটা কমাবে। ইন দ্য সেম টাইম এটা যেটা করবে, আমাদের লাইপোজেনেসিস করবে, অর্থাৎ বডিতে লিপিড বা ফ্যাট বাড়িয়ে ফেলবে। এটা হচ্ছে ইনসুলিনের অ্যাকশন, লাইপোজেনেসিস করা। সো ইনসুলিন যখনই আপনার বডিতে আসতেছে, আপনার লিপিড বাড়াচ্ছে, আপনার ফ্যাট বাড়াচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের বডিতে ফ্যাট থাকে, আমরা ফ্যাট খাচ্ছি। তো এই ফ্যাট পাশাপাশি আমরা যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ খাচ্ছি, এই দুইটা জিনিস আমাদের এই রক্তের মধ্যে, আমাদের যে সেল রয়েছে, আমাদের মানে রক্ত থেকে এটা আমাদের সেলে ঢোকার জন্য কম্পিট করে থাকে। হ্যাঁ, এরা দুজন কম্পিটিশন করে। তো দেখা যায় যে সবসময় কিন্তু গ্লুকোজ সবগুলো ঢুকতে পারে না, কিছু গ্লুকোজ থেকে যায়। কিন্তু যখনই আপনি অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ খাচ্ছেন, যেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে ইনসুলিন রিলিজ হচ্ছে, কিন্তু সেই পরিমাণে গ্লুকোজ তো আপনার সেলে ঢুকতে পারতেছে না। সো ইনসুলিন রিলিজ হতে 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 একটা সময় ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এবং এই ইনসুলিন রেজিস্ট্যান্স যখন হয়ে যায় তখন আপনার টাইপ 2 ডায়াবেটিস হয়ে যায়। এর পাশাপাশি আপনার দেখা যাচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে, যারা অ্যালকোহল খাচ্ছে তাদের ক্ষেত্রে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ফ্যাটি লিভার ডিজিজটা আমরা যখন এক্সেস পরিমাণ সুগারি ফুড বা এক্সেস পরিমাণ কার্বোহাইড্রেট খাচ্ছি বা বাজে খাবার খাচ্ছি, সেখান থেকে আমাদের তৈরি হচ্ছে। পাশাপাশি এই যে আপনার ফ্যাটি লিভার ডিজিজ বা এই যে এক্সেস ফ্যাট যেটা আমাদের বডিতে আছে, সেই ফ্যাটটা কিন্তু আমাদের পোর্টাল ভেনের মাধ্যমে আমাদের লিভারে চলে যায়। সেখানে গ্লুকোনিওজেনেসিস একটা পাথওয়ে রয়েছে, একটা প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ার মাধ্যমে সেখানে ফ্যাট থেকে গ্লুকোজ তৈরি হয়, পাশাপাশি সেই ফ্যাট আবার ফ্যাটি অ্যাসিড হিসাবে, লিপিড হিসাবে, কোলেস্টেরল হিসাবে সেখানে আমাদের লিভারে জমা হয়। পাশাপাশি এলডিএল হিসেবে আমাদের ব্লাড যে ভেসেল রয়েছে, রক্ত নালী রয়েছে, সেখানে চলে আসে। আমাদের রক্তনালীগুলো শুরু হয়ে যায় যখন এখানে এলডিএল বা আপনার একটা বাজে কোলেস্টেরল চলে আসে। তো আলটিমেটলি অ্যাথেরোস্ক্লেরোসিস হতে পারে, সেখান থেকে আপনার নানান ধরনের সমস্যা, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্ট অ্যাটাক থেকে শুরু করে তার স্ট্রোক, অনেক ধরনের সমস্যা কিন্তু হতে পারে ভাই। তো এজন্য আমাদের বাজে খাবার খাওয়া, এক্সেস পরিমাণ কার্বোহাইড্রেট খাওয়া, এটা করা যাবে না। আমাদের সব কিছু পরিমিত খেতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা অনেকে যে কাজটি করি সেটা হচ্ছে ঠিকমতো ব্যায়াম করি না। তো দেখা যায় যখনই আমরা ব্যায়াম করতেছি না, তখন আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকে। কারণ যখন আপনি ব্যায়াম করবেন তখন কিন্তু আপনার ব্যায়াম করার ফলে বডিতে যে এনার্জি দরকার, সেই এনার্জিটা গ্লুকোজ থেকে পাওয়ার জন্য আপনার কিন্তু ইনসুলিন দরকার নেই। আপনার ব্যায়াম করা অবস্থায় ব্লাড ফ্লোরে একটা পাথওয়ে আছে, সেই পাথওয়ের মাধ্যমে ইনসুলিন ছাড়াই আমাদের বডিতে, অর্থাৎ আমাদের সেলগুলোর মধ্যে এটিপি তৈরি হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে তখন কোনো ইনসুলিন দরকার হয় না। তার মানে হচ্ছে আপনি যদি এক্সারসাইজ করেন তাহলে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্স এই সমস্যাটাকে একটুখানি কাভার করতে পারলেন। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের বাবা মা থেকে শুরু করে সন্তান অনেকেই, এবং আমরা নিজেরাও কিন্তু ব্যায়াম করতে আগ্রহী না। খুবই সেডেন্টারি লাইফস্টাইল আমরা ফলো করি, যেখানে বসে আছি সেখানেই ঘুমিয়ে পড়ি। সো এই হচ্ছে আমাদের অবস্থা। সো আলটিমেটলি যেটা হচ্ছে, আস্তে আস্তে মানুষের নানান ধরনের হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, এ থেকে শুরু করে লিভারের সমস্যা, নানান সমস্যা বেড়েই চলেছে। তো আপনারা কী করবেন? আপনারা প্রচুর পরিমাণে আল্লাহর তৈরি খাবার খাবেন। মানুষের তৈরি খাবার খাওয়া আল্লাহর রাস্তা অফ করবেন। মানুষের তৈরি খাবার কোনগুলো? এই যে বললাম, আপনার কোক ফান্টা থেকে শুরু করে মুড়ি, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পিজা বার্গার স্যান্ডউইচ, এর পাশাপাশি আপনারা এক্সেস পরিমাণ যে কার্বোহাইড্রেট, মিষ্টি থেকে শুরু করে নানান ধরনের খাবার খাচ্ছেন, এগুলো খাওয়া যাবে না। আপনারা আল্লাহর তৈরি খাবার খাবেন। আল্লাহর তৈরি খাবারগুলো কী কী? আল্লাহর তৈরি খাবার সবই, যেমন
খুবই সুন্দর শাকসবজি যেগুলো রয়েছে, সিজনাল ফল রয়েছে, পাশাপাশি আমরা দেখতে পারি যে অনেক শাকসবজি, মাছ, মাংস যেগুলো হচ্ছে বিভিন্ন নদীর বা যেগুলো ফার্মে তৈরি না মাছগুলো, বা যেগুলো হচ্ছে আপনার সমুদ্র থেকে আগত, তো এগুলোর মধ্যে অনেক বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এটা আমাদের জন্য খুবই দরকার। আমরা টক্সিক খাবার খেতে খেতে, বিষ খেতে খেতে, সেটার মধ্যে ফরমালিন রয়েছে, স্টেরয়েড রয়েছে, যেগুলো হচ্ছে আপনার ফার্মে চাষ করা হয়, ফার্মের মুরগি, ব্রয়লার মুরগি বলতে পারেন, বা ফার্মে যে মাছগুলো চাষ করা হচ্ছে সেগুলোর মধ্যে এক্সেস পরিমাণ আপনার অ্যান্টিবায়োটিক থাকে, এক্সেস পরিমাণ স্টেরয়েড থাকে, যেগুলো আমাদের শরীরের জন্য টক্সিক, আমাদের লিভারকে ইনফ্লাম করে ফেলে। তো আস্তে আস্তে এখান থেকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়। যারা অ্যালকোহল খান, মদ খান, তাদের ক্ষেত্রে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়। তো এখান থেকে আস্তে আস্তে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হয়ে যায়। তাহলে আপনাদের যেটা করতে হবে, লাইফস্টাইলে খুব ভালো পরিবর্তন আনতে হবে। মোটামুটি প্রতিদিন ভালো ব্যায়াম করতে হবে, যেন আপনার এই রক্তের গ্লুকোজ বা এই যে এনার্জিটা যেটা প্রডিউস হবে সেটা যেন ব্লাড ফ্লো প্রক্রিয়ায় হয়ে যায়। পাশাপাশি আপনার বডিতে যেন এক্সেস পরিমাণ গ্লুকোজ জমা না থাকে, এক্সেস পরিমাণ প্যানক্রিয়াসকে যাতে কাজ করতে না হয়। সো এই বিষয়গুলো আপনাদের হ্যান্ডেল করতে হবে। এর পাশাপাশি আপনার একটু খাবার দাবার অভ্যাসগুলো চেঞ্জ করবেন, প্ল্যান্ট বেস খাবার বেশি খাবেন, অর্থাৎ শাকসবজি এগুলো একটু বেশি খাবেন। আপনারা যে মাংসগুলো ফার্মে তৈরি না সেগুলো খাওয়ার চেষ্টা করবেন, যে মাছগুলো সাগরের কিংবা হচ্ছে যে মাছগুলো নদীর সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। করলা, আমলকি এই ধরনের একটু টক খাবার, তিতা খাবার এগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি স্বাস্থ্যকর তেল খাবেন, যেমন আপনারা সরিষার তেল খেতে পারেন যেগুলো ভালো রয়েছে, সয়াবিন তেলটা অ্যাভয়েড করবেন। এর পাশাপাশি আপনারা একটু ব্যায়াম, মানে সব কিছু আপনার লাইফস্টাইল এখানে মূল একটা জিনিস। সো আপনি যখনই লাইফস্টাইল চেঞ্জ করবেন, যখনই আপনি একটা সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার এই রোগ থেকে মুক্তি পাওয়া খুব সহজ হয়ে যাবে। এর পাশাপাশি আপনারা অবশ্যই তো ডাক্তারের পরামর্শ নেবেন। তো আপনাদের জন্য আশা করছি ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে, আশা করি ইনশাআল্লাহ। যারা এই বিষয়টি নিয়ে অনেকদিন ধরে ভুগছেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া রয়েছে। আমি বর্তমানে যাত্রাবাড়িতে আপনার বসতেছি, সেটা হচ্ছে সাফা মারোয়া ডায়াগনস্টিক সেন্টার। সেখানে সপ্তাহে শুক্রবার দিন বসতেছি 10টা থেকে 5টা পর্যন্ত। এর পাশাপাশি মিরপুর 2-এ ইসলামী জেনারেল হাসপাতাল, সেখানে বসতেছি, সেটাও হচ্ছে শনিবার এবং মঙ্গলবার 10টা থেকে 5টা পর্যন্ত। সো যারা এই ধরনের কোনো সমস্যায় ভুগছেন তারা চাইলে আমাকে দেখাতে পারেন বা অন্য কোনো ডাক্তারকে দেখাতে পারেন। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন, নিজে নিজে ট্রিটমেন্ট করবেন না, এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আপনার অনেকগুলো ডিজিজ দেখে আপনার শরীরের বিভিন্ন লক্ষণ, বিভিন্ন কিছু পরীক্ষা নিরীক্ষা বা অনেক ধরনের সিমটম ডাক্তাররা কিন্তু বুঝে শুনে তখন আপনার ট্রিটমেন্টটা দেয় আপনার জন্য, যেটা সবচেয়ে বেস্ট। সো আপনি হয়তো, আমি আমভাবে ভিডিওতে অনেক কিছু বলতেছি যেটা সবার জন্য ভালো, কিন্তু আপনার ক্ষেত্রে কোনটা বেস্ট সেটা বোঝার জন্য আপনার অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সো ইটস ভেরি ইম্পর্ট্যান্ট আমরা যেন নিজেরাই ডাক্তার না হয়ে যাই, আমরা অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হব এবং তার গাইডেন্স থেকে আমরা আমাদের রোগগুলোর চিকিৎসা করাবো। সো এই হচ্ছে মূল বিষয়। আশা করছি ভিডিওটি আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি দেখার জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।